গল্প ঝগড়া। লেখায় বিন্দু মালিনী। ঠাস করে গালের মধ্যে থাপ্পড়টা খাওয়ার সাথে সাথে গালে হাত দিয়ে সামনে তাকাতেই দেখি আমার সামনে রনু দাঁড়িয়ে। বিয়ের কনে সেজে বসে আছি আমি স্টেজে। আর সেই মুহূর্তে এমন একটা ঘটনা কল্পনা করা যায়? কল্পনা না করা গেলেও বাস্তবে যে হয়ে গেছে। রনু আর আমি দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসি। পাগলের মতো এই জন্য বললাম যে আমার মনে হতো ওকে না পেলে আমি মনে হয় পাগল হয়ে যাব। আর ও নিজেও নাকি সেরকমই ফিল করত। দুজন দুজনকে ছাড়া কিচ্ছু বুঝতাম না আমরা। সেই মেজের রিলেশন আমাদের। রনু আমার 1 মাসের বড় আর আমি ওর 1 মাসের ছোট। আমি ওর 1 মাসের ছোট হলেও ওকে দেখতেই লাগে আমার থেকে ছোট। আর আমাকে লাগে ওর থেকে বড়। কারণ ও হলো হ্যাংলা পাতলা আর আমি গলুমলু। আমি ওকে সবসময় প্রশ্ন করতাম, ওই বলো না, আমাদের মানাবে তো? ও উত্তর দিত, আরে এত চিন্তা করো কেন? বিয়ের পর তো আর তোমার প্যারা এত থাকবে না, তখন না হয় খেয়ে দিয়ে আমিও তোমার মতো গলুমলু হয়ে যাব। কি? আমি প্যারা দেই? না না, ভালোবাসা দাও। প্যারা তো আমি দেই। সারাটা দিন আমাদের ঝগড়া লেগেই থাকতো। 10 মিনিট কথা বললে 6 মিনিট হতো ঝগড়া, আর 4 মিনিট হতো নর্মালি কথা। বান্ধবীরা সবাই বলতো, এই সম্পর্কটা বেশি দিন টিকবে না দেখিস। সেই মেজের রিলেশন বলে টিকে না। এই সব সম্পর্কে ভালোবাসা থাকে না। যা থাকে সেটা হচ্ছে আবেগ। আর আবেগ কেটে যাবার সাথে সাথে সব ভূত পালাবে। কিন্তু আমরা জানতাম আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। আর আবেগ আছে ঠিকই আমাদের মাঝে, তবে আবেগের থেকে ভালোবাসাটা যথেষ্ট বেশি আছে। আমি জানতাম ও আমাকে খুব ভালোবাসে। আর খুব বিশ্বাসও করতাম আমি ওকে। কিন্তু সমস্যা হলো, ও কোন মেয়ের সাথে কথা বলবে এটা আমি মানতে পারতাম না। হোক সেটা ফ্রেন্ড বা অন্য কেউ। ফেসবুকে ও সব সময় পিক আপলোড করত। আর সেই পিকে ঝাঁপিয়ে পড়তো মেয়েরা লাভ রিপ্লাই দিতে, যা আমার একদম ভালো লাগতো না। কোন মেয়ের কমেন্ট পর্যন্ত আমি সহ্য করতে পারতাম না ওর পিকে। মেয়েরা কমেন্ট করলে বা লাভ রিপ্লাই দিলেও আমি রেগে গিয়ে ওকে নক দিয়ে গালি দিতাম। আর বলতাম, ওই মেয়ে তোর কি হয় হ্যাঁ? ও কেন লাভ রিপ্লাই দিল তোর পিকে? কেন কমেন্ট করলো? কেন বললো সুন্দর? তুই এখনই ওই মেয়েকে ব্লক করবি। আর আমি যেন কোন দিন আর দেখি না ওই মেয়ে তোকে আর কমেন্ট করে বা তোর পিকে লাভ রিপ্লাই দেয়। আমার মাথায় আগুন ধরে যেত। মেয়েদের যখন দেখতাম ওর আশেপাশে। রনকে আমি কয়েকবার নিষেধ করেছি তুমি পিক আপলোড করবে না, তুমি স্টোরিতে কোন পিক দিবে না। আমার মনে ভয় হতো। কমেন্ট তো দেখি তবুও আমি। স্টোরিতে পিক আপ দিলে ওখানে মেয়েরা রিপ্লাই করলে, মেসেজ দিলে তা তো আমি আর দেখবো না। আর তখন যদি দুজন কথা বলতে বলতে গভীর সম্পর্কে চলে যায়। এই ভয়টা আমি পেতাম সব সময়। আমি রনকে বিশ্বাস করি, কিন্তু ভয়টাকে যে আরো বেশি ভয় করি। ওকে হারানোর ভয়টা আমাকে রাগান্বিত করে দিত, পাগল করে দিত। আমি ওকে না করার পর ও স্টোরিতে পিক দিত। আমি না করার পর ও আইডিতে পিক আপলোড করত। আর এই নিয়ে শুরু হতো আমাদের ঝগড়া। ও ভাবতো আমি ওকে সন্দেহ করি। আর আমি পেতাম ওকে হারানোর ভয়। এভাবে একটা সময় আমাদের মাঝে ঝগড়া আর ভুল বুঝাবুঝি শুরু হয়। ঝগড়া হলেই আমি আমার ফেসবুক আইডি দিয়ে অ্যাক্টিভ করে চলে যেতাম অন্য আইডিতে, যাতে ও আমাকে খুঁজে না পায়। আর আমি ওকে ঠিকই দেখতে পারি। কিন্তু সমস্যা আরো বেড়ে যেত। কারণ ও ভুল ভালো মেয়েদের আইডিকে ভাবতো আমার আইডি। মেয়েগুলো অন্য ছেলেদের পোস্টে গিয়ে পিকে গিয়ে কমেন্ট করে আলাপ শুরু করত। আর রনু ভাবতো আমি বুঝি ওই মেয়ে, আমি বুঝি ওই মেয়ে। আমার রাগ কমলে যখন আমি আমার মেইন আইডিতে চলে আসতাম, তখন আরো বেশি হতো ঝগড়া। কারণ ও বলতো ওই আইডি গুলো আমার। আমি বলতাম, না, ওই আইডি গুলো আমার না। আমি যতই বুঝাতাম আমি না ওই মেয়ে। ও বলতো, তোর লেখা কি আমি চিনি না? তোর করা পোস্ট কি আমি চিনব না ভেবেছিস? ও ভাবতো ওই মেয়েদের করা উল্টোস পাল্টা পোস্টগুলো আমি করি। লেগে যেত ফাইট। তুমি আমাকে বিশ্বাস করো না? না করি না। তুমি বিশ্বাস করো না ওই আইডি গুলো আমার না? না করি না।
কেমন ভালোবাসো যে বিশ্বাসই করো না আমায়। তুই কেমন ভালোবাসিস যে আমাকে অন্য মেয়েদের নিয়ে সন্দেহ করিস। এই ফেসবুক নামক ছোট্ট বিষয়টা নিয়েই আমাদের মাঝে ভুল বুঝাবুঝি হতো, ঝগড়া হতো। যেমন ছিল ওর রাগ, তেমন ছিল আমার রাগ। রিলেশন কতবার যে ব্রেকআপ হতো আর জোড়া লাগতো তার হিসেবও নেই। ঝগড়া ছিল আমাদের ডেইলি রুটিন। কিন্তু একটা সময় এই ছোট ছোট ভুল বুঝাবুঝি, ছোট ছোট ঝগড়াগুলোই বড় আকার ধারণ করে। আর আমরা আলাদা হয়ে যাই। বাবা মায়ের পছন্দ করা পাত্রকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাই আমি। যেই ছেলে আমাকেই চিনে না, অন্য মেয়েদেরকে ভাবে আমি। আর আমার কথা বিশ্বাসই করে না, এমনকি আমাকে বিশ্বাস করে না। তার জন্য কষ্ট পেয়েই বা কি হবে। এই কথাগুলো ভাবতে ভাবতেই আমি বিয়ের পিঁড়িতে বসি। আর আমার বিয়ের দিনই ঘটে এই ঘটনা। আমি কনের সাজে সেজে গুজে বসে আছি, আর রণ এসেই ঠাস করে আমার গাল বরাবর বসিয়ে দেয় এক চড়। চারিদিক লোকজনে ভরা। আমি গালে হাত দিয়ে রণর দিকে তাকাতেই রণ আমাকে বলে, তুই কি আমার সাথে ভালোই ভালোই লক্ষ্মী মেয়ের মতো একাই যাবি, নাকি আরেক কানের নিচে আরেকটা দিয়ে তোকে টানতে টানতে গরুর মতো নিয়ে যাব। আমি যাব না, যাব না, যাব না। যা পারিস কর তুই। যেহেতু ওর উপর রাগটা ছিল আমার মাত্রাতিরিক্ত, তাই জেদ করে বলেই দিলাম যাব না আমি। সত্যি যাবি না? না, যাব না। দেখছিস না তুই আমি কনে সেজে বসে আছি। একটু পরেই আমার বিয়ে। তুই যেহেতু একসময় আমার স্পেশাল কেউ ছিলি, আর আমার বিয়েতে দাওয়াত ছাড়া যখন এসেই পড়েছিস, সেহেতু খেয়ে কিন্তু যাস। আমার কলিজাটা এত বড়, তাই না খাইয়ে বিদায় করলাম না তোকে। তোর ওই কলিজা শুনে মনে পড়লো, একদিন তোর ওই কলিজাটা আমিই ছিলাম। হ্যাঁ ছিলি, তবে এখন আর। কি? বল। না কিছু না। এদিকে রিলেটিভরা সব এসে দাঁড়িয়েছে। এই ছেলে কি হচ্ছে এসব? ওর সাথে তুমি এইভাবে কথা বলছো কেন? দেখুন, আমি আমার বউয়ের সাথে কথা বলছি। দয়া করে আমাকে কেউ কিছু বলবেন না এখন। মাথা এমনিতেই খারাপ আছে। পরে আমি ভুল ভালো বলে ফেললে তখন আবার বলবেন না যেন। আমাদের মেয়ের জামাই ভালো না। এই ছেলে, মাথা ঠিক আছে তোমার? বিন্দু তোমার বউ কবে হলো? একটু পর ওর বিয়ে। তারপর ও আরেকজনের বউ হবে। আর মাঝখানে তুমি এসে গুন্ডামো শুরু করে দিয়েছ। বউ কিভাবে হলো ও আমার? ওকেই জিজ্ঞেস করুন না। আহা, একটা সময় কত মধুর সুরে বলেছিল, শোনো না, আজ থেকে আমি তোমার বউ, আর তুমি আমার বর। আমি তোমাকে আজ থেকে স্বামী বলে মেনে নিলাম। বলো কবুল। আর আমি ওই বেঈমানটার কথায় নাচতে নাচতে বলেছিলাম, আমিও তোমায় আমার স্ত্রী রূপে মেনে নিলাম। কবুল, কবুল, কবুল। আমি কি জানতাম শালি আমাকে স্বামী মেনে আমাকে কবুল বলে বিয়ে করে অন্য কারোর জন্য কনে সেজে বসে থাকবে। ওই তোর বউ সাজার খুব শখ হয়েছে তাই না? আমাকে বলতি, আমি তোর বউ সাজার শখ মেটাতাম। আমি তোর কে না। তুই যা এখান থেকে। তুই কে চিনি না আমি তোকে। তুই না আমাকে মুক্তি দিয়েছিলি, বলেছিলি আই হেট ইউ। তাহলে আজ কেন এসেছি সেখানে? কি ভেবেছিস তুই এলেই আমি তোর সাথে নাচতে নাচতে চলে যাব? কখনোই না। হ্যাঁ, আমার বউ সাজার শখ হয়েছে, তাই আমি বউ সেজে বসে আছি। তোর কোন সমস্যা? যা ফট। আয় আমি তোর বউ সাজার শখ মিটাই। ঠাস। রণ আমার অপর কান বরাবর দিল আরেক চর। লম্বা মানুষ, হাতের পাঞ্জাও বড়। থাপ্পড়টা সোজা গাল আর কান বরাবর লাগলো। আমার মাথা পুরো ঝিম ধরে গেল। এক চড়েই আমি অজ্ঞান। আজ মনে হচ্ছে রণকে আদর করে কলিজানা ডেকে শক্তিমান ডাকলে আরো ভালো হতো। রণর সাথে রিলেশন চলাকালীন সময় যতটুকু না সুখের মুহূর্ত কাটিয়েছি, তার থেকে কাটিয়েছি দুঃখের মুহূর্ত বেশি। ঝগড়া যেন আমাদের হবি ছিল। একদিন একটা আপু একটা মেয়ের শাড়ি পরা পিক আপলোড করে ক্যাপশন দিল, দেখো আপুরা, কি সুন্দর শাড়ি। এই শাড়িটা যার বফ বা বর কিনে দিতে চাইবে বা দিবে, এবং এই শাড়িটা পরে তোমায় ঘুরতে বের হতে দিতে চাইবে, ঠিক এইরকম ভাবে।
বুঝে নিবে তার বফ বা বর তৃষ্ণা, আর তারা তোমায় খুব ভালোবাসে। তবে ঠিক এই শাড়ি আর ব্লাউজটাই হতে হবে। আমিও আমার বফকে পিকটা সেন্ড করে বলেছিলাম, ও বলেছে আমায় ঠিক এরকমই কিনে দিবে, আর এই শাড়ি পরিয়েই আমাকে ঘুরতে নিয়ে যাবে। উফ, আমার জানটা কত ভালো। শুধুমাত্র এই পোস্টের কারণে যে কত আপুর বফের সাথে আপুগুলোর ঝগড়া আর মারামারি হয়েছে তার হিসেব নেই। কারণ সব আপু ওখান থেকে পিকটা কালেক্ট করে তার বফকে দেখিয়ে বলেছে, এটা আমায় কিনে দিবা। আমিও আর দেরি না করে শাড়ি আর ব্লাউজ পরা মেয়েটার পিকটা আমার রনকে সেন্ড করলাম, আর বললাম, কলিজায় আমায় এই শাড়িটা কিনে দিবা, আর ব্লাউজটাও ঠিক এমনই হবে। রনও উত্তর দিল, কি আছে এই শাড়িতে যে এই শাড়িটাই কিনতে হবে? আমি তো ওর রিপ্লাই দেখে রেগে গেলাম, কিন্তু অতি কষ্টে রাগটাকে কন্ট্রোল করে বললাম, শাড়িটা তুমি আমায় কিনে দিবে কিনে বলো। দিব, তবে এই মেয়ে যেভাবে পড়েছে তুমি সেইভাবে পড়তে পারবা না। না, আমি এইভাবেই পড়বো। বাজে লাগতেছে, সাথে অ্যাংরি রিয়েক্ট। এমন করো কেন? কত হট লাগতেছে। রাগ কিন্তু বাড়তেছে। এত হট লাগার দরকার নাই। আমি এইভাবেই শাড়ি আর ব্লাউজটা পরবো, ঠিক এই মেয়েটার মতো। কত কিউট লাগবে আমায়, তাই না বলো? আচ্ছা ঠিক আছে, ওই মেয়ের মতোই পরো। তবে তা শুধু আমি দেখব, আর কেউ দেখতে পারবে না। তুমি ওই শাড়ি আর ব্লাউজ পরে বাইরে বের হতে পারবে না। না, আমি বাইরে বের হব, ঘুরতেও যাব। মায়েরা আলুর ভর্তা বানায় খেয়ে ফেলবো, পরে ঘোরার চিন্তা করো। উফ, এত কথা ভালো লাগছে না। তুমি আমায় শাড়িটা কিনে দিবে কিনা সেটা বলো। দিব, কিন্তু ওই যে বললাম না, বাইরে বের হতে পারবে না। শুধু আমি দেখব। তুমি আমায় একটুও ভালোবাসো না বুঝছি। কি লাভ হইল তোমারে ভালোবাসা, যদি এই শাড়ি পরে ঘুরতে না দাও? বাসি কি বাসি না তার হিসাব পরে। কিন্তু এইরকম খোলামেলা ভাবে শাড়ি পরার ইচ্ছে হওয়ার জন্য তোকে আমার মারতে মন চাচ্ছে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। এই শাড়ি আর ব্লাউজটা আমি চাই, আর তুমি আমায় কিনে দিবা। আর তারপর আমি এই শাড়ি আর ব্লাউজ পরে ঘুরতে বের হব। কিনে দিবে কিনা বলো। ফোন দাও। কেন ফোন দিব? ফোন দেয় কি করতে? আমি ফোন দিব না। আগে তুমি বলো, এই শাড়িটা আমায় কিনে দিবে আর এইটা পরে ঘুরতে যেতে দিবে, তাহলেই আমি ফোন দিব। নইলে আমি তোমার ফোনই রিসিভ করব না, আর কথা বলবো না। দাঁড়া, শাড়ি দেওয়ার আগে তোরে আমি কবর দিমু। যা লাগবে না তোর শাড়ি আমার। ব্রেকআপ। সেদিনও হলো আমাদের ঝগড়া। ও আমাকে শাড়িটা পরতে দিবে না, কারণ শাড়ি আর ব্লাউজটা ছিল খোলামেলা ধরনের। আর কোন ভদ্র ছেলে চাইবে না তার ভালোবাসার মানুষটা ওই রকম ভাবে শাড়ি পরে রাস্তায় বের হোক, আর অন্য কেউ তার ভালোবাসার মানুষটাকে দেখুক। সেটা তখন না বুঝলেও এখন বুঝি। এই সব হালকা পাতলা বিষয় নিয়েই লাগতো আমাদের ঝগড়া। থাক ওসব কথা। ঝগড়ার কথা বলা শুরু করলে তার শেষ হবে না। তো এক থাপ্পড়ে অজ্ঞান হবার পর যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি চোখ খুলে যেখানে দেখতে পাই তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। চোখ খুলেই দেখি আমি রনর কাঁধে মাথা দিয়ে শুয়ে আছি। আমি এখানে কিভাবে? ওর কাঁধ থেকে মাথাটা সরিয়ে নিয়ে আশেপাশে তাকাতেই দেখি আশেপাশে থাকা গাছগুলো দৌড়াচ্ছে। ওমা, তা কি করে সম্ভব? এখন ভালো করে চোখ ডলে দেখি, গাছগুলো দৌড়াচ্ছে না। আমি বাসে বসে আছি, আর বাস চলছে, তাই মনে হচ্ছে গাছ দৌড়াচ্ছে। এক থাপ্পড়ে মাথা ঘুরে গেছে আমার, আর সাথে চোখও ঝাপসা হয়ে গেছে। কিন্তু আমি এখানে এলাম কি করে? আমার তো এখন স্টেজে থাকার কথা। বর পক্ষ তো এতক্ষণে এসে গেছে, আর আমি কিনা এই বদমাইশটার সাথে এখানে। ওই আমি এখানে কি করে এলাম? তুই কি আমায় কিডন্যাপ করেছিস? হ্যাঁ, কিডন্যাপ করেছি। কেন করেছিস? হ্যাঁ, কারণ আমার অনেক টাকা দরকার, আর তোকে দিয়ে অন্যের বাড়ির বাসন মাজিয়ে টাকা ইনকাম করবো তাই। কি? আর একটা কথা যদি বলিস তাহলে আরেক থাপ্পড়ে আবার অজ্ঞান করে ফেলবো। চুপচাপ কাঁধে মাথা রাখো আর ঘুমা। বাসায় পৌঁছে গেলেই ডেকে তুলবো।
আমি রনকে কিছু বলতে যাব, আর তখনই আমার ওয়াক ওয়াক করে বমি শুরু। বমি করতে করতে এমন কাহিল অবস্থা হলো যে শেষমেশ আবার রনর কাঁধেই আমার হেলে পড়তে হলো। বমি করতে করতে আমার জান যায়, তবুও আমার তেজ কমেনি। রনকে বললাম, তুই জানিস না আমার বাস জার্নিতে প্রবলেম? তাহলে কেন তুই আমায় বাসে করে নিয়ে এলি? আমি তো ভেবেছি বাসে করে নিয়ে এলে জ্ঞান ফিরলেও তুই বমি করতে করতে আবার বেহুশ হয়ে যাবি, আর তোর চিল্লে চিল্লি আমার আর শুনতে হবে না। কিন্তু কে জানতো এরপরও যে তোর তেজ কমবে না। দাঁড়া, আজ শুধু বাসায় নিয়ে নেই, তারপর দেখিস তোর একদিন কি আমার একদিন। আমিও ওয়াক ওয়াক করতে করতে বললাম, আমিও দেখাবো না তোর একদিনের আমার কতদিন। এই বলে আমি অনেকটা বেহুশ টাইপই হয়ে গেলাম বমি করতে করতে, কারণ জার্নি আমি একদমই করতে পারি না। রনর কাঁধে মাথা রেখে সেন্সলেসের মতো পড়ে আছি, আর একটু পর পরই বলছি, পলিথিন দৌড়র, আমি বমি করব। আবার যখন বমি থামে আমি চিল্লা বলি, আমি বাস থেকে নামবো, বাস থামা। বেচারা সারা রাস্তা আমার এসব সহ্য করেছে। কেউ কেউ পাশ থেকে বলছে, ভাই নতুন বউ এত বমি করে কেন? আবার অন্যজন উত্তর দিচ্ছে, আরে নতুন বউ না মনে হয়, পুরাতন বউই, বোধহয় 7 মাস পড়েছে, তাই বউয়ের মতো সাজিয়ে সাচ্ছা দিয়েছে। তো ভাই ছেলের বাবা হচ্ছেন নাকি মেয়ের বাবা? রণ চুপচাপ হাসছে আর উত্তর দিচ্ছে, ভাই, বউ আমার বাস জার্নি করতে পারে না, তাই এমন বমি করছে। হানিমুনে যাচ্ছিলাম আর কি, নতুন বউ নতুন বর ফিলিংস হতে হবে না, তাই এমন সাজ। তো ভাই কোথায় যাচ্ছেন হানিমুনে? লাভ ম্যারেজ মনে হচ্ছে। জি ভাই, লাভ ম্যারেজই। হানিমুনে বাসায় যাচ্ছি। কি? বাসায় হানিমুন? আরে না ভাই, চেয়েছিলাম তো দূরে কোথাও যেতে, কিন্তু তিনি নাকি আর জার্নি করতে পারবেন না, তাই বাসায় ব্যাক করছি। আচ্ছা ভাই, আচ্ছা, আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ ভাই। কিছুক্ষণ পর হঠাৎ রণ আমাকে ডাকা শুরু করলো, ওই বিন্দু, ওই, ওঠো ওঠো, বাসার কাছাকাছি এসে গেছি। বাস থেমেছে, আমি মাথা তুলতেও পারছি না, এতটা অবস্থা খারাপ আমার। তবুও খুব কষ্ট করে উঠে দাঁড়ালাম, কোন রকম রণর হাত ধরে নামলাম বাস থেকে। নেমেই চিল্লাচিল্লি শুরু করলাম, ওই কই, তুই আমাকে নিয়ে এসেছিস কেন? হ্যাঁ, আমাকে কেন আনলি তুই? কিভাবে আনলি? আমায় এই মুহূর্তে বাসায় দিয়ে আসবি তুই? কিন্তু বাসে করে না, অন্য যেভাবে পারিস দিয়ে আসবি, নইলে এখন আমি চিৎকার করে লোক জড়ো করব। করো মানে? মানে হচ্ছে চিল্লাও। তুমি ভয় পাও না? ভয়? তাও আবার নিজের এলাকায়? তুমি চিল্লাও, মানুষ চলে এলে বলবো মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে আমার কাছে। এখন যখন বলেছি আমি তোমার 10 ভরি সোনা দিতে পারবো না, তাই এখন বলছে আমি তোমার সাথে থাকবো না। বাসায় দিয়ে আসো, আমার ঘর চাই, ঘর। বলুন আপনারা, এমন লোভী মেয়ে নিয়ে কি আর জীবন কাটানো যায়? কি? এত বড় মিথ্যা বলবি তুই আমার নামে? আমি তোর কাছে কোন দিন কিছু চাইছি? না চাইতে এত বড় কথা, আর চাইলে না জানি কি কি বলতি। এখন কি যাবেন আপনি আমার সাথে, নাকি আপনার তেজ নিয়ে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন? আমি বাধ্য হয়ে চুপচাপ রণর সাথে ওর বাসায় চলে গেলাম। কি আর করবো এখন? চিল্লালে নিজেরই মান সম্মান যাবে, আর বাসায় গিয়েও দেখবো ছেলে পক্ষ চলে গেছে। চিন্তা হচ্ছে আম্মুর জন্য। আম্মু না জানি কেমন করছে, একে তো বেচারি একা এত ধকল সামলালো, তার উপর এত যন্ত্রণা। আব্বু, আপনি দেশে না কেন? আপনি দেশে থাকলে কি আরও এইভাবে আমাকে তুলে আনার সাহস পেত? রনর সাথে বাসায় ঢুকতেই রনর মা সামনে এসে দাঁড়ালো। রন, তুই এটা কাকে নিয়ে আসছিস? মা তুমি দেখো না বউ নিয়ে আসছি। কার বউ এটা? আরে মা, আমার বউ, আমার আর তোমার পুত্রবধূ, কিন্তু কাজে ডেকে এখনো বিয়ে হয়নি, একটু পরেই হয়ে যাবে। তুমি ওকে ভেতরে নিয়ে যাও।
রনো, আমি কিন্তু তোকে বিয়ে করব না। তুই কিন্তু কাজে আনতে যাবি না। শোনো কন্যা, যা রটায় রটে গেছে, এখন বাসায় ফিরে গিয়ে লাভ নেই। সবাই বলবে একটা ছেলের সাথে বিন্দু চলে গিয়েছিল, তারপর ছেলেটা আবার ছেড়ে দিছে, তাই বাসায় চলে এসেছে। বুঝোই তো, মানুষ কি সব কথা বলতে পারে? এর চেয়ে বরং চুপচাপ থাকো, আর আমাকে আবার কবুল করে নাও। কথা দিলাম, সুখেই রাখবো। তুই রাখবি সুখে? হ্যাঁ। রনর মামা, তোমার বাসায় সবাই ভালো আছেন? জি ভালো। তো তোমরা এভাবে বিয়ে করার সিদ্ধান্ত নিলে কেন? আমাদের জানালে আমরা ধুমধাম করে তোমাদের বিয়ে দিতাম। কত স্বপ্ন আমার। রনর বিয়েটা অনেক বড় আয়োজন করে করাবো, গায়ে হলুদ দিব। আর তোমরা কিনা এইভাবে করার সিদ্ধান্ত নিলা। মনে মনে বুদ্ধি খাটালাম, তাহলে এক কাজ করি না মা, বিয়েটা কয়টা দিন পরে করি। যেমন পরশু দিন গায়ে হলুদ, তারপর দিন বিয়ে। আপনার ইচ্ছেও পূরণ হলো, আর সময়ও পাওয়া গেল। মনে মনে বললাম, মা একবার রাজি হলেই হয়। বিয়ের দিন আমি পালাবো, আর তখন তুই বুঝবি কত ধানে কত চাল। আমাকে আই হেট ইউ বলে ব্রেকআপ করছিলি না? এত সহজেই আমি সব ভুলে যাব? মা আমাকে চমকে দিয়ে বললেন, কথাটা তুমি মন্দ বলনি মা। আগামী পরশুই তোমাদের গায়ে হলুদ হবে, তার পরের দিন বিয়ে। আমি রনকে এখনই না করছি কাজে আনতে। যা কাজ হয়ে গেছে, এখন শুধু মজা দেখানোর পালা। মা সাথে সাথে গিয়ে রনকে ডেকে আনলেন, আর বললেন, বিয়েটা আজ হবে না, বিয়েটা হবে পরশু দিনের পরের দিন। তার আগে আমি তোদের হলুদ দিব। রনু ঠিক বুঝতে পেরেছে এটা আমারই কোন প্ল্যানের অংশ। তাই রনু বলল, না মা, বিয়ে আমি আজই করব, আর এখনই করব। আর আমার কাছে এসে বলল, বিয়েটা শুধু করে নেই, তারপর বোঝাবো কত ধানের কত চাল। আর আমি বললাম, সেই সুযোগ তুই পাবি না চান্দু। তার আগেই আমি দেখিয়ে দেব কত গমে কত আটা। এদিকে রনর মা কাঁদো কাঁদো হয়ে বললেন, তুই আমার কথা রাখবি না বাবা? কতদিনের স্বপ্ন আমার, আমি তোকে হলুদ দিব, ধুমধাম করে তোকে বিয়ে করাবো। রনু আমার দিকে তাকিয়ে গড়গড় করে রাগীভাবে বলল, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আমি তো মনে মনে এবার ঈদের মতো খুশি। আমার বাম চোখটা টিপে রনর দিকে তাকিয়ে দিলাম একটা হাসি। রনর আগে ফুলতে ফুলতে ওখান থেকে চলে গেল। মা আমাকে ফ্রেশ হতে বললেন, আমি ফ্রেশ হয়ে নিলাম। মা রনর বড় ভাবিকে ডেকে বললেন আমাকে তার একটা শাড়ি দিতে, আর বললেন আগামীকালই নতুন শাড়ি আনিয়ে দিবে রনকে দিয়ে। ভাবি খুশি মনে তার একটা শাড়ি এনে আমাকে পরিয়ে দিলেন, যেহেতু আমি নিজে নিজে শাড়ি পরতে পারি না। মা রাতের বেলা রনর সামনে আমাকে খাইয়ে দিচ্ছেন, তা দেখে রনু যেন আরো বেশি করে ফুলছে। আমি ইশারায় ওকে আরো রাগাচ্ছি, রনু শোন। বলো আম্মু। আগামীকাল বিন্দুকে আর তোর ভাবিকে নিয়ে গিয়ে ওর পছন্দ মতো কয়েকটা ড্রেস, শাড়ি আর বিয়ের জন্য সব কেনাকাটা করে আসবি। পরশু দিনই তো তোদের হলুদ, আমি টাকা দিয়ে দিব নে। যা যা পছন্দ হয় কিনে নিয়ে আসিস। আচ্ছা। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবির সাথে ঘুমিয়ে পড়ি। যেহেতু ভাইয়া বাসায় না, তাই মা আমাকে ভাবির সাথে শুতে বলেন। আমি রাতে ভাবির সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ আমি ওয়াশরুমে যাব, আর দেখি পাশে ভাবি নেই। তবে কি ভাবি ওয়াশরুমে? না তো, ভাবি তো ওয়াশরুমেও নেই। হঠাৎ খেয়াল করি রুমের দরজা খোলা। দরজার কাছে যেতেই দেখি রনু ভাবিকে বলছে, এবার কি রাগটা কমানো যায় না? আর কতক্ষণ রাগ করে থাকবে? ভাবি উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। ভাবিকে দেখে বোঝা যাচ্ছে ভাবি হয়তো রেগে ওই পাশ ফিরে ঘুরে তাকিয়ে আছে। এত রাগ করতে হয় নাকি সোনা? একটু ভুলই তো করেছি, প্লিজ মাফ করে দাও। লক্ষ্মীটা আমার। আসো তোমাকে চাঁদ দেখাই, ওই দেখো কত সুন্দর চাঁদ। আরে ধুর, চাঁদ আবার অত সুন্দর হলো নাকি? আমার কলিজা এর থেকে কত সুন্দর। লাভ ইউ এতগুলো কলিজা আমার। এই বলেই রণ ভাবিকে পেছনে থেকে জড়িয়ে ধরে।
আর ভাবি চিৎকার দিয়ে উঠে, সাথে রনু আর আমিও। ও আল্লাহ গো, এ কি হলো গো, এ কি সর্বনাশ হলো আমার। বিন্দু, তুমি ওখানে? তাহলে এটা কে? চোখ বড় বড় করে, আমি দেবরজি। ভাবি আপনি? আরে আমি তো শুনতে এসেছিলাম তুমি বিন্দুকে কি কথা বলো। আমি কি জানিতাম নাকি পরে যে জড়িয়েই ধরবে। বিন্দু, চুপ, তুই আমার নাম ধরে ডাকবি না, আর একটা কথাও বলবি না আমার সাথে তুই। চাঁদ দেখা তুই ভাবিকে আরো জড়িয়ে ধর। ছি, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? ও না, মরণ হবে কেন? আমি কি আর তোকে ভালোবাসি নাকি যে আমার কষ্ট হবে? বিন্দু বোন আমার, তুমি ভুল বুঝছো। আমি কিচ্ছু বুঝতে চাই না ভাবি। থাকুন আপনারা, যেও না বিন্দু, শোন না কলিজা। আমি শোবার পর কিছুতেই ঘুম আসছিল না আমার। আর আকাশে দেখো কি সুন্দর চাঁদ। তাই ভাবলাম তোমাকে নিয়ে এসে দুজন মিলে কিছুক্ষণ গল্প করি আর চাঁদ দেখি। তুমি না বলতে আমরা দুজন বিয়ের পর একসাথে চাঁদ দেখবো কলিজা। একসাথে বৃষ্টিতে ভিজবো। তুমি আমাকে পেছনে থেকে এসে জড়িয়ে ধরবে ভালোবাসি বলে। তাই তো আমি তোমার কথা মতো এসব করছিলাম, যাতে তোমার রাগটা চলে যায়। কিন্তু জানি কি, এটা তুমি না, এটা ভাবি। আরে বিন্দু বোন আমার, শোনো তো, রাগ করো না প্লিজ। ও তো আমার দেবর না, শুধু আমার ভাই। তুমি ভুল বুঝো না আমাদের। আসলে হয়েছে কি, একটু আগেও তোমাকে মনে করে আমার পায়ে এসে সুরসুরি দিচ্ছিল। পরে আমিও দুষ্টুমি করে উঠে এখানে আসি। ও আমাকে দেখে বুঝেনি যে এটা আমি, তুমি না। কারণ আমিও যে তোমার মতো শাড়ি পরে আছি। তোমার ভাইয়া একই ডিজাইনের কালার ভিন্ন দুই শাড়ি এনে দিয়েছিল আমায়। একটা তোমাকে দিয়েছি, একটা আমি পরেছি। আর অন্ধকারে চেনারও উপায় নেই। আমি তো ফান করতে চলে এসেছি, দেখো না অন্যদিকে ঘুরেছিলাম। আরও বারবার রাগ ঝেড়ে ফেলতে বলছে। তার মানে তুমি ওর সাথে হয়তো রাগ করে আছো আর ও তোমার রাগ ভাঙাচ্ছে। আমাদের তো কোন রাগারাগি হয়নি রে বোন। প্লিজ ভুল বুঝো না। আমি নিজেও বুঝেছিলাম এমন কিছুই হয়েছে, কারণ আমি তো রনকে চিনি আর জানিও ও কেমন। কিন্তু সব বুঝে ওভার অ্যাক্টিং করেছি আমি। কিন্তু ওরা তা বুঝেনি, আর এটা ওর শাস্তি। ও বুঝুক যে আমি ওকে ভুল বুঝেছি। চান্সে তো ঝগড়া করে নিতে পারলাম। উফ, কি শান্তি। আমি চলে এলাম রুমে। এদিকে ভাবি এসে আমাকে খুব বুঝাচ্ছে। পরে আমি দরজা লক করে দিয়ে বললাম, ভাবি আমি বুঝেছি সব, কিন্তু তবুও রাগের ভান করে আছি। রনুর সাথে আমার একটু ঝগড়া তো, তাই আর কি এই অ্যাক্টিং। আপনি নিশ্চিন্ত থাকুন। উফ, বাঁচালে ভাই তুমি। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম বাপু। আরে না ভাবি, আমি রনকে চিনি তো, আর জানিও আমার রনও কেমন। বেচারা তো সারা রাত চিন্তায় কাটিয়ে দিবে, ঘুমও আসবে না বোধহয়। সমস্যা নেই ভাবি, দু এক রাত না ঘুমালে কিচ্ছু হয় না। আমি কত শত রাত না ঘুমিয়ে কাটিয়েছি ওর জন্য। কেন, কি হয়েছিল? ওসব থাক ভাবি, চলুন ঘুমিয়ে পড়ি। সকালবেলা নাস্তার টেবিলে রনু আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। আমি ওর দিকে যেন ঠিক মতো তাকাচ্ছি না। মা টাকা দিলেন আর বললেন বিয়ের শপিং করে নিয়ে আসতে। আমি ভাবি এর রনু শপিং করতে চলে গেলাম। সবকিছু আমি রনুর পছন্দে কিনেছি। পারিবারিকভাবে এই অনুষ্ঠানটা হলো। গায়ে হলুদ দিল আমাকে সবাই। আমার স্বপ্ন ছিল রনু নিজে আমাকে হলুদ দিবে, আর আমি গাঁদা ফুল আর গোলাপ ফুল দিয়ে সাজবো। রনু আমার এই ইচ্ছে পূরণ করেছে, এবং নিজে আমার কপাল, গালে, নাকে, থুতনিতে হলুদ ছুঁয়ে দিয়েছে। আজ আমার বিয়ে। এই দিনটার জন্য আমি দু চোখ ভরে অনেক স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নগুলো ছিল শুধু রনকে নিয়ে। আজ আমার সব স্বপ্ন যেন পূর্ণতা পাচ্ছে, কিন্তু তবুও কিছু শূন্যতা যেন রয়ে যাচ্ছে। একটু পরেই আমি লিখিতভাবে রনর হয়ে যাব, যাকে আমি মনে প্রাণে স্বামী মেনে এসেছি, যাকে আমি আমার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে ভালোবেসেছি, তার হয়ে যাব। কিন্তু তবুও আমার মন কিছুতেই খুশি হতে পারছে না।
কোথাও কোনভাবে শূন্যতা আঁকড়ে ধরছে আমায়। বসে আছি বউ সেজে এক ধ্যানে। আর হঠাৎ দরজার দিকে চোখ যেতেই আমি চিৎকার দিয়ে উঠলাম, আম্মু! আর সবাই আমার দিকে তেড়ে আসলো। ভয় পেয়ে গিয়েছে সবাই আমার চিৎকার শুনে। আসলে আম্মু বলে চিৎকার দেওয়ার কারণটা হচ্ছে, আমার আম্মু আর বোন দরজার সামনে দাঁড়িয়ে, আর আমি ওদের দেখে অবাক হয়ে চিৎকার দিয়ে ফেলি। খুশির যেন অন্ত নেই আমার। আমার আম্মু এসেছে। আমি আম্মু আর আমার বোনকে গিয়ে জড়িয়ে ধরলাম। আম্মু, তুমি এসেছো? এলাম তো, না এসে কি পারা যায়? আমার আদুরি মেয়েটার বিয়ে বলে কথা। কিভাবে এলে তুমি? বাসা চিনলি কি করে? ওই যে, আমার ছেলে আমাকে নিয়ে এসেছে। ছেলের সাথে থাকলে কি আর বাসা চিনতে হয়? ছেলে? আমি তাকিয়ে দেখি আম্মু রনকে দেখিয়ে দিচ্ছে ইশারায়। তুমি নিয়ে এসেছো? তোমার কি মনে হয় আমি এতটাই খারাপ যে আমার খুশির জন্য আমি একজন মা, একজন বাবা আর একজন বোনের সব আনন্দ মাটি করব? আমি যেমন তোমাকে ভালোবাসি, তেমনি তারা তোমাকে আমার থেকে হয়তো বেশিই ভালোবাসেন। তাদের কিভাবে কষ্ট দেই বলো? থ্যাংক ইউ রনো, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আব্বুকে কিভাবে? ভিডিও কল দিব বিয়ের সময়। তুমি চিন্তা করো না। আজ আমার খুশি দেখে কে রনো আমাকে এমন সারপ্রাইজ দিবে তা আমি কল্পনাও করিনি। কিন্তু আম্মুকেও পটালো কি করে সেটাই ভাবছি। কিছুক্ষণ পর সবার উপস্থিতিতে আমার আর রনোর বিয়েটা শেষ পর্যন্ত হয়ে গেল। আমি 3 কবুল পড়ে আর সাইন করে ওকে স্বামী হিসেবে মেনে নিলাম। আব্বুকেও রনো ভিডিও কল দিয়েছিল। আব্বুও আমাদের দোয়া করেছেন। আব্বুকে আম্মু আর আমার বোনটাই ম্যানেজ করেছে। বাবা তো শেষমেশ মেনেই নিল। এদিকে মা আমার আম্মুকে পেয়ে খুব খুশি। সবাই মিলে খুব গল্প করছে। এদিকে রনর ভাবি, আমার বোন, রনর আপু সবাই মিলে বাসর ঘর সাজাচ্ছে। আমি আম্মু আর মায়ের সাথে বসে আছি। রনু ইশারায় বারবার আমাকে ওর কাছে যেতে রাখছে, কিন্তু আমি যাচ্ছি না। রাত হয়ে গেছে। মা আম্মুকে আর আমার বোনকে যেতে দেননি। সবাই মিলে আমরা রাতের খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ কথা বললাম সবার সাথে। একটু পরেই দেখি রনু ইশারায় ভাবিকে কি যেন বলছে। ভাবি এসেই আমাকে বলল, চলো চলো, অনেক রাত হয়েছে, তোমাকে তোমাদের রুমে দিয়ে আসি। ভাবি, আর একটু পরে যাই না? না না, এখনই চলো। ভাবি আমাকে ধরে নিয়ে গেলেন রনুর রুমে, যেই রুমটা আজ থেকে আমারও, রনু আর আমার দুজনের। আমি ভীষণ লজ্জা, ভয় আর সংকোচে ফুলে সাজানো খাটটাতে বসলাম। ভাবি আমাকে রেখে চলে গেলেন, আর যাওয়ার আগে বলে গেলেন, আজ তোমাদের বাসর রাত, জীবনের সব থেকে মধুর রাত। আজ কিন্তু ঝগড়া করো না। আমি শুধু মুচকি একটা হাসি দিয়ে মাথা নাড়ালাম। আমি বসে আছি। এদিকে রনু এসে সোজা খাটের কাছে এসে আমার হাত ধরে টান দিয়ে খাট থেকে নিচে নামালো। এ কি, এভাবে টানছ কেন? আমার কথার কোন উত্তর না দিয়েই রনু আমাকে জড়িয়ে ধরল। তুমি জানো না কলিজা, আজ আমি কত হ্যাপি। উফ, ফাইনালি আমি সাকসেস। আমি লজ্জা পেয়ে রনকে বললাম, হয়েছে, এবার ছাড়ো। আচ্ছা ছাড়লাম, তবে এরপর যখন ধরবো তখন কিন্তু আর ছাড়বো না। যাও সরো, ফাজিল কোথাকার। আচ্ছা বলো তো, বাসর ঘরটা সাজানো কেমন হয়েছে? অনেক সুন্দর না? গাঁদা ফুল আর গোলাপ ফুল, উফ কি জোশ না, ঘোড়ার ডিমের জোশ। আমি না বলেছিলাম আমাদের বাসর ঘর হবে রজনীগন্ধা দিয়ে আর গোলাপ দিয়ে? এত তাড়াতাড়ি তুই ভুলে গেলি? কার পছন্দের ফুল দাদা? সত্যি করে বল, নইলে কিন্তু খবর আছে বলে দিলাম। ওই মিসেস কোন রকম তেজ না, ওকে? এখন কিন্তু তুই আমার বিয়ে করা বউ। ঝগড়া করলে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। তুমি বাসর রাতে আমার সাথে ঝগড়া করবা কলিজা? তুমি আমাকে মারতে চাইলা? ওই ঝগড়া কে শুরু করলো শুনি? আমি রজনীগন্ধা দিয়ে বাসর ঘর সাজাইনি বলে আমার দোষ হয়ে গেছে। তুই যে আমাকে বিয়েই করতে চাসনি, ওটা কি দোষ না? বিয়েটা করলো কে? এই আমি করেছি আমি। নইলে তো এখন অন্যের ঘরে বউয়ার হালে থাকতি। আমি রানীর হালে রাখছি তো, তাই বাতাস পাচ্ছ না।
আমি কোন কিছু না বলে সোজা রনকে জড়িয়ে ধরলাম, কারণ ওকে জড়িয়ে না ধরলে এখন আর ওর রাগ কমবে না, এটা আমি ভালো করেই জানি। লাভ ইউ রনো, লাভ ইউ, লাভ ইউ টু কলিজা, লাভ ইউ টু। রনো ভুলে গেছে এক নিমিষেই ওর সকল রাগ, আর জড়িয়ে নিয়েছে আমায় ওর বাহুডোরে, আর পূর্ণতা দিয়েছে আমাদের ভালোবাসার। সকাল হতেই বিছানা থেকে উঠতে যাব, আর রনো আমাকে একটানে ওর কাছে নিয়ে নেয়, কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। আমি ওর দিকে লজ্জা দেখাতে পারছিলাম না, ওকে ধাক্কা দিয়ে ফেলেই চলে গেলাম আমি ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরোতেই দেখি রনো ফুলে আছে। কি হয়েছে? ওমন পেঁচার মতো মুখ করে আছে কেন আমার রনো? ধাক্কা দিয়ে ফেলে দিল কেন আমায় মিসেস রনো? হি হি হি। থাকো তুমি মুখ ভার করে, আমি গেলাম। বাইরে বেরিয়ে এসে দেখি হলো রুমে সবাই বসে আছে আমাদের জন্য। আমরা এলেই নাস্তা করবে। আমি সবার সাথে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রনো এলো। আমরা সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করা হয়ে গেলে আমি আম্মুকে আর আমার বোনকে নিয়ে আমাদের পুরো বাসা দেখাতে বের হলাম। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে সেই দিনের রহস্যটা জানা, কিভাবে রনো আম্মুকে বসে আনলো, আর কি হয়েছিল সেদিন আমি অজ্ঞান হয়ে যাবার পর, যে রনো আমাকে খুব সহজেই ওর সাথে করে আমাকে বাসে করে নিয়ে আসতে পারলো। আমি আম্মুকে বাইরে নিয়ে এসে জিজ্ঞেস করলাম, আম্মু, হুম বল, আম্মু এই বিয়েটাতে তোমরা রাজি হলে কিভাবে? আর রনকে সেদিন আমাকে নিয়ে আসতে দিলে কেন? আমি জ্ঞান হারিয়ে ফেলার পর কি হয়েছিল সেদিন? তেমন কিছু না, যা হয়েছে হয়েছে। তুই ওসব ভুলে যা, আর নতুন করে আবার স্বপ্ন সাজা। রনকে নিয়ে সুখী হ, সব ঠিক আছে। তবে আমি জানতে চাই কি এমন হয়েছিল সেদিন, যার কারণে আমাকে বিয়ের আসর থেকে রনর সাথে আসতে দিয়েছ। তবে শোন, সেদিন যখন রন তোকে থাপ্পড় দেয় আর তুই অজ্ঞান হয়ে যাস, তখন সবাই আমাকে দেখে, আর আমি এসে দেখি তুই অজ্ঞান হয়ে গেছিস। আমি এসে রনকে বললাম, কি করেছো তুমি আমার মেয়েকে? ও এভাবে পড়ে আছে কেন? রন তখন সোজা আমার হাত ধরে ফেলে আর বলে, আম্মু, আপনি যেহেতু বিন্দুর আম্মু, সেহেতু আমারও আম্মু, তাই আমি আপনাকে আম্মু বলেই ডাকলাম। আম্মু, আমি বিন্দুকে ভালোবাসি। শুধু ভালোবাসি বললে ভুল হবে, আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না, এ কথা আমি বলবো না, কারণ মানুষ প্রিয় মানুষকে হারানোর পর ঠিকই বাঁচে, কিন্তু সেই বাঁচাকে বাঁচা বলে না। আমি ওকে ছাড়া বেঁচে থাকবো ঠিকই, তবে জিন্দা লাশ হয়। প্লিজ আম্মু, আমাকে জিন্দা লাশ করে দিবেন না। আমি কথা দিচ্ছি, আমি ওকে ভালো রাখবো, কিন্তু একটু পরি যে ওর। আম্মু, দোহাই লাগে, আমাকে না করবেন না। আপনার না ছেলে নেই? আমাকে একটা বার আপনার ছেলে হয়ে থাকার সুযোগ দিন। আমি আপনার মেয়ের জামাই না, আমি সারা জীবন আপনার ছেলে হয়ে থাকবো। কোন দিন ছেলের অভাব বুঝতে দিব না। আমাকে ফিরিয়ে দিবেন না আম্মু। জানিস বিন্দু, রণ যখন কথাগুলো বলছিল ওর চোখ থেকে টুকটুক করে বৃষ্টির ন্যায় পানি পড়ছিল। আমার হাত দুটো ওর দুহাত ধরে ওর নাকের সামনে ধরে কাঁদতে লাগলো। তারপর আমি আমার ছেলেটার হাত থেকে আমার হাত সরিয়ে নিয়ে ওকে বুকে জড়িয়ে নিলাম। আমি সেদিন পারিনি আমার ছেলের চোখের জল দেখতে। সেদিন মনে হচ্ছিল সত্যি সত্যি আমার ছেলের অভাব পূরণ হয়ে গেল আজ। আমি যেন সেদিন কোন ছেলের মা হয়ে গেলাম। আম্মু কথাগুলো বলছিল আর আম্মুর চোখের পানিগুলো মুছছিল। আমার হাসি ভরা ঠোঁটের সাথে চোখ ভরে গেল জলে। আমার রণ আমার আম্মুর ছেলের অভাব পূরণ করে দিয়েছে। তারপর আমি ওকে বললাম, আমার ছেলেকে আমি এইভাবে কাঁদতে দিব? সেটা কি করে ভাবলি? যা নিয়ে যা তোর বউকে। এই মেয়ের জন্য আমি আমার ছেলেকে হারাতে পারবো না। রণ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার কপালে একটা চুমু খেয়ে বেলার দিকে তাকিয়ে বলল, আমি আমার বউ নিয়ে গেলাম, আর আমার আরেক মাকে রেখে গেলাম। মাকে দেখে রেখো, আমি অতি শীঘ্র তোমাদের নিতে আসবো। রেডি থেকো। আপনি আপনার বউ, আম্মু আপনার আম্মু, আমি আপনার কি হলাম তাহলে?
হা হা হা, তুমি আমার বোন। বিন্দু বলেছিল তুমি নাকি ভাই নেই বলে মাঝে মাঝে মন খারাপ করো। আজ থেকে আর মন খারাপ করতে হবে না। আজ থেকে আমি তোমার ভাই, মনে থাকবে? বেলাও রনকে জড়িয়ে ধরে ভাইয়া বলে কেঁদে দিল। তারপর আমাকে আর বেলাকে রেখে তোকে কোলে তুলে নিয়ে রনও চলে এলো। তোর চাচারা ঝামেলা করেছিল যদিও। আমি বলেছি আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই। আর আমি আজ বুঝে গেছি আমার মেয়ের সুখ কোথায় এবং কার কাছে। রনও তোকে নিয়ে চলে আসে। আর একটু পরই ওই ছেলে পক্ষ আসে। আমি তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিই। আর বাকিটা তো তুই জানিসই। আর আব্বু, আব্বুকে কিভাবে ম্যানেজ করলে? সবকিছু খুলে বললাম, খুব রাগারাগি করলো। কথা বলেনি আর আমার সাথে। তারপর রনু ফোন করে বোঝায়। আর তোর আর রনুর মুখের দিকে চেয়ে তার রাগমাটি হয়ে যায়। এই হলো কাহিনী। রনু খুব ভালো রে, ওকে আগলে রাখিস। এমন ছেলে আর হয় না। ও তোকে খুব ভালোবাসে। আমি আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আম্মুও কাঁদতে লাগলো। সাথে বেলাও। হঠাৎ রনু এসে হাজির। কি ব্যাপার? এখানে এত কান্নাকাটি কিসের? আমি কি একবারে নিয়ে এসেছি নাকি তোমাকে যে তুমি কাঁদছো আর আমার আম্মু আর বোনকেও কাঁদাচ্ছ? নিজে কাঁদো, মন ভরে কাঁদো, কোন সমস্যা নাই। আমার বোন আর আম্মুকে কাঁদাবে না একদম। আমি এবার আম্মুকে ছেড়ে রনকে জড়িয়ে ধরলাম। সরি রনু, সরি। আই লাভ ইউ কলিজা। আই লাভ ইউ ভেরি মাচ। হা হা হা, পাগলি একটা। আই লাভ ইউ টু। রনু আমাকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পর আমাকে সরিয়ে দিতে দিতে বলল, দেখেছেন আম্মু, এই মেয়ের কাণ্ড? লজ্জা শরম কিচ্ছু নেই। কিভাবে আমার আম্মু আর বোনের সামনে আমাকে জড়িয়ে ধরে। আমি গেলাম রেগে। আর একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে আসলাম ভেতরে। আর বলে আসলাম, আমার লজ্জা শরম নাই না? দেখিস আজ থেকে লজ্জা কাকে বলে, কত প্রকার ও কি কি সব একসাথে দেখাবো। মা আর আম্মু দুপুরে রান্নাবাড়া করলেন। সবাই খেয়েই আমরা যার যার মতো রেস্ট নিতে চলে গেলাম। আমি রুমে যেতেই রনু এসে হাজির। গিয়েই আমাকে জড়িয়ে ধরে। খাবার টেবিলে বসে একটা বারের জন্য আমার দিকে তাকানি তুমি। কেন? হুম। আর আমার প্লেটে কিচ্ছুটি বেড়েও দিলে না। তুমি না আমার বউ? হ্যাঁ, এখন থেকে তো আমাকে দেখে শুনে খাওয়াবে তুমি। তা না, নিজেই খেয়ে দিয়ে উঠে চলে এলেন। এইভাবে কারো দিকে না তাকিয়ে পেট পুড়ে খান বলেই এমন নাদুস নুদুস হচ্ছেন। আমি জানি রনু আমাকে রাগাতেই কথাগুলো বলছে। আর আমিও বা কম কিসে, তখন আম্মু আর বেলার সামনে বলেছে না আমার লজ্জা নেই। এবার আমি লজ্জা কাকে বলে বুঝাবো? ছাড়ুন, ছাড়ুন, কি করছেন আপনি? এভাবে জড়িয়ে ধরেছেন কেন? সবে মাত্র বিয়ে হয়েছে। দুদিনও হয়নি। দুদিনেই লজ্জা ভেঙে যাবে? মিনিমাম 6 মাস লাগবে আমার লজ্জা ভাঙতে। জানেন কত লজ্জাবতী আমি? আর আপনি কিনা এখনই আমাকে এইভাবে চাপতে ধরবেন? আমি আমার শাড়ির আঁচলটা দাঁত দিয়ে কামড়ে ধরে বললাম, আমি, আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরবেন না গো। আমার লজ্জা করে। হি হি। রনকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। বেচারা ভেবাচেকা খেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি বাইরে এসে হাসতে লাগলাম। ডিয়ার বর, আজ থেকে তুমি দেখবে আমার লজ্জা। এরপর রনু যখনই আমার সামনে আসে আমি এত বড় লম্বা একটা ঘুমটা দিয়ে লজ্জার দৃষ্টিতে তাকাই ওর দিকে। আমাকে দেখে মনে হয় আমি যেন লজ্জায় মরে যাচ্ছি। আম্মু ওর বেলা সবার কাছ থেকে বিদায় নিয়ে বিকেলের দিকে চলে গেলেন। মা বলেছিলেন থেকে যেতে কয়টা দিন। আম্মু বললেন আবার পরে এসে থাকবে। আম্মু রনুর হাত ধরে বলে গেলেন, আমার মেয়েটাকে আগলে রেখো। আপনি কোন চিন্তা করবেন না আম্মু। এখন থেকে ওর সব দায়িত্ব আমার। আমি ওর খেয়াল রাখবো। ভাইয়া আমরা আসি। আপনি আপুকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবেন কেমন? খুব শীঘ্রই আসবো। আম্মুরে চলে যায় আমার মন খারাপ হয়। মা আমাকে বলেন, আমরা আছি না?
মন খারাপ কিসের হুম? রনো 2-1 দিন পরে নিয়ে যাবে তোমাকে। রাতের খাবার খেয়ে শুতে গেলাম আমরা সবাই। এদিকে আমি বড় একটা ঘোমটা দিয়ে খাটে গিয়ে শুয়ে আছি। ওই মেয়ে, ওই সরাবা তোমার ঘোমটা। মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। সরেন তো, আমার বুঝি লজ্জা করে না? লজ্জা না? দেখাচ্ছি আমি লজ্জা আর তোরে। দাঁড়া। এই বলে রনো আমাকে কোলে তুলে ছাদে নিয়ে গেল। মনে মনে ভাবছি হয়তো রোমান্টিক মোমেন্ট কাটাবে তাই। চাঁদ দেখবে আমাকে নিয়ে, বা গান নিয়ে শোনাবে, গল্প শোনাবে। কিন্তু ও যা করলো তা আমি স্বপ্নেও ভাবিনি। আমাকে কোলে নিয়ে ছাদের একেবারে শেষ প্রান্তে নিয়ে গেল। এ কি করছো রনো? পড়ে যাব তো। আর লজ্জা লজ্জা করবি হুম? লজ্জা কি এখন ভাঙবে নাকি দিব ফেলে? একবার ফেলে দিলে আকাশে গিয়ে লজ্জা লজ্জা করতে হবে তখন। আমি নেকা কান্না কেঁদে বললাম, তুমি আমাকে মেরে ফেলতে চাও রনো? এই তোমার ভালোবাসা? নামাও নিচে আমায়। আমি এখনই চলে যাব আমাদের বাসায়। এবার রনো গেল ঘাবড়ে। এই মেয়ে কি বলে? এটা দেখি উল্টো রিয়েকশন হয়ে গেল। রনো আমাকে কোল থেকে নামিয়ে দিয়ে অনেকক্ষণ রাগ ভাঙানোর চেষ্টা করলো। আসলে আমি তো রাগ করার অভিনয় করছি, রাগিনি। যখন কান্না কান্না ভাব ছেড়ে দিলাম হেসে। ওহ, এতক্ষণ আমার সাথে মজা করা হচ্ছিল না? দাঁড়াও, এবার দেখাচ্ছি মজা আমিও। রনো আবার আমাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে যায়। এমন দুষ্টু মিষ্টি ঝগড়া খুনসুটিতে চলতে থাকে আমাদের সুখের সংসার। রনো ওর পরিবারের সাথে সাথে আমার পরিবারটাকেও আপন করে নেয়। আমার চেয়ে বেশি এখন রনি যেন আমার বাসার সবার আদরের। আব্বু আম্মু এখন রনো ছাড়া কিছুই বুঝেন না। যে কোনো কিছু করার আগে রনোর কাছ থেকে সিদ্ধান্ত জানে, রনোর সাথে ডিসকাস করে। বেলা ও রনো ভাইয়া বলে জান দেয়। আর রনো আম্মু আব্বুকে তাদের ছেলের অভাবটা পূরণ করে দেয়। হুট করে কখনো কখনো আমাকে নিয়ে রনো আমাদের বাসায় গিয়ে উঠে। সবাইকে এক রাশ খুশি উপহার দেয়। কখনো বা আমাকে না জানিয়ে একাই চলে যায় মাছ মাংস, বাজার, ফলমূল নিয়ে তার আম্মু আর ছোট বোনের কাছে। যখন বাসা থেকে বেলা ফোন দিয়ে আমাকে বলে, বলো তো আমাদের বাসায় কে এসেছে আপনি? আমি উত্তর কি দিব? বলি, খালামণি। উহু। তাহলে? মামা? না। তাহলে ফুপি? তাও না। তাহলে কে? কে আবার? আমার ভাইয়া এসেছে আমাদের দেখতে। আমি তখন খুশিতে আমার চোখের জল মুছি। সত্যি, রনকে পেয়ে আমি যেন আমার পৃথিবীটা পেয়ে গেছি। কেটে গেছে বিয়ের অনেকগুলো দিন। আজ আমি জানতে পারি আমি মা হতে চলেছি। রনর খুশি আর দেখি কে। আমাকে জড়িয়ে ধরে বর আমার চোখের পানি মুছতে লাগলো। আর কপালে ছুঁয়ে দিল ভালোবাসার টিপ। জানো বিন্দু, আমাদের না লক্ষ্মী একটা মেয়ে হবে। একদম তোমার মতো। উহু, একদম না। আমাদের দুষ্টু একটা ছেলে হবে। একদম তোমার মতো। না মেয়ে, না ছেলে। আবার ছেলে মেয়ে করে করে লেগে গেল আমাদের ঝগড়া। এখন তো প্রতিদিনের ঝগড়ার টপিকই এটা। দেখতে দেখতে কেটে গেছে মাসগুলো। আজ আমার ডেলিভারি ডেট। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। নার্সরা আমাকে ভেতরে নিয়ে গেল। রনো যেন ভয়, টেনশনে, চিন্তায় ভেতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু আমাকে কিছুই বুঝতে দিল না। হাসি মুখে কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, কিচ্ছু হবে না আমার কলিজার। আল্লাহ ভরসা। আমাকে ভেতরে নেয়ার কিছুক্ষণ পর দুজন নার্স এসে রনকে বলল, কাকে আগে কোলে নিবেন? ছেলেকে নাকি মেয়েকে? আপনার এক ছেলে এবং এক মেয়ে হয়েছে। ওদের দুজনকে পেয়ে আমাদের সংসারে খুশির ঢল নেমে এলো। ভাবছেন এখন বুঝি আমাদের ঝগড়ার অবসান ঘটেছে, তাই তো? উহু, একদম না। বরং ঝগড়া আরো বেড়ে গেছে। রনো বলে, বেবিরা দেখতে ওর মতো হয়েছে। আমি বলি, না, আমার মতো হয়েছে। রনো বলে, বেবিরা ওকে বেশি ভালোবাসে। আমি বলি, না, আমাকে বেশি। এদিকে আমাদের ছেলে মেয়ে দুটো মা বাবার ঝগড়া দেখে হাসতে থাকে। আমরা আর কি করব, আমরা তখন ঝগড়া থামিয়ে দিয়ে হাসতে থাকি। আমাদের রনন,
আর রনিতা কিন্তু মামা আর খালামণিদের, চাচু আর ফুপিদের এতগুলো ভালোবাসা জানিয়েছে, লাভ ইউ বলে দিয়েছে। তোমরা সবাই ওদের ভালোবাসা নিও আর ওদের জন্য দোয়া করো, কেমন? টাটা, আল্লাহ হাফেজ। সমাপ্ত।